हाँ ये এটা হলো মাঝখানের একটা রো, তো মাঝখানে দুটো রো। গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি এখন লিসবনে আছি। আগের ভিডিওতেও আপনারা লিসবন দেখেছিলেন। আগের ভিডিওতে লিসবনের কিছুটা ওল্ড পার্ট ঘুরেছি, আজকে একটু অন্য দিকটা ঘুরবো। দিনটা শুরু করার আগে আমি একবার চট করে আমার অ্যাকোমোডেশনটা দেখিয়ে দিই, আমি যেখানে কাল রাতে এসেছিলাম, মানে আপনাদের জন্য আগের ভিডিওতে। এটা হলো লিভিং রুমটা, লিভিং রুম কাম কিচেন বলা যেতে পারে, কিচেনই বলবো, খুব একটা বড় নয়। এই হলো পুরোটা। এখানে বেশ এরকম উড দিয়ে কাজ করা, জলদস্যুদের যে জাহাজের একটা ডিজাইন কপি করে এটা করা। মাইক্রোওয়েভ আছে, শুধু রান্না করার ব্যবস্থা নেই, গরম করা যাবে। আর বাকি চা কফি ওর মধ্যে আছে, ফ্রিজ আছে। এখানে একটা ঘর, এই ওলা, এইখানে একটা ঘর, আর এই ঘরটায় আমি আছি। আর এই হলো বাইরেটা, আমি বাইরেটা একবার দেখাই। এইটা হলো আমি যে ঘরটায় আছি সেই ঘরটা থেকে এইটা খোলে। আর এখানে এরকম সুন্দর গাছপালা। এখান থেকে উপরে হয়তো কোথাও একটা ওয়াশিং মেশিনের ব্যাপার উপর দিকে থাকে অনেক সময়। এখানে এইটা একটা, সকালবেলাটা বেশ ভালো লাগছে। আর এই যে যিনি এখানের মালিক আর কি, এই বাড়িটাতে থাকেন, তিনি ইউক্রেনিয়ান, আর এখানে আছেন বেশ কয়েক বছর। ভালো রকম পর্তুগিজ বলেন আর কি, আর একদম লোকালের মতোই আছেন। আর এইদিকে, ওদিকটা বেশি যাচ্ছি না, ওই দিকটা প্রাইভেট। এই হলো চারিদিক। এইখানে শুধুমাত্র এই বাড়িটাই এরকম, বাকি সব বাড়ি একদম নর্মাল। এই হলো বাড়িটা। চলে এসেছি শহরের ভেতরে একদম। এখন আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো জেরোনিমোস মনেস্ট্রি, যেখানে ভাস্কো ডা গামা যিনি ছিলেন তার সমাধি আছেন। উনি মারা গেছিলেন 1524 সালের 24শে ডিসেম্বর কোচি শহরে, ইন্ডিয়াতে যে আমাদের কোচি শহর আছে সেখানে ম্যালেরিয়া হয়ে উনি মারা যান। মারা যাওয়ার পর ওনার যে মানে ডেড বডি যে ছিল সেটাকে এখানে নিয়ে আসা হয়, মানে অতটা পথ আর কি অতিক্রম করে নিয়ে এসে এই যে আমি এখন যে জায়গাটায় যাচ্ছি সেখানে ওনার সমাধিটা রয়েছে। তো এখন আমি এখানে পার হয়ে আমি যাব ওই দিকটা। এই যে বড় দেখা যাচ্ছে বিল্ডিংটা, এটা এদিকে। ওই দিকে একদম প্রচুর লোক দাঁড়িয়ে, জুম করে দেখাই। এই যে এত লোক এখানে। এবারে এনারা কি ভেতরে ঢুকবেন নাকি এমনি, দেখে তো মনে হচ্ছে কোনো লাইনে দাঁড়ানো, তা এত বড় লাইন কি কে জানে। তো এইটা হলো মোনাস্ট্রিটা পুরো, এই যে পুরো এইটা, আর এইটা হলো চার্চটা। আর এই যে লাইনটা লেগেছে এত মানুষের, সেটা মোনাস্ট্রির সামনেই লেগেছে। এবার ওই পারে না যাওয়া অবধি ঠিক বুঝতে পারছি না আমি ব্যাপারটা কি। এখানে চলে এসেছি আমি মোনাস্ট্রির সামনে, প্রচন্ড বড় একটা লাইন। যাচ্ছি এখন, লাইন শুরু হয়েছে ওই দিক থেকে, এরকম চলছে, তো চলছে একদম যে দিকটা দেখা যাচ্ছে না ক্যামেরায় অত দূর অব্দি লাইনটা শেষ। কয়েক হাজার লোক আছে, হতে পারে, মানে তাই তো মনে হচ্ছে, দেখা যাক। প্রায় ঢুকে গেছি, এখন এই সামনেটা আসলাম। আর টিকিটের ব্যাপারটা হলো, টিকিটটা আপনারা অনলাইনে কাটবেন যদি যখন পর্তুগাল বা লিসবনে ঘুরতে এসছেন এবং এই জায়গাটাও দেখতে চান। টিকিটটা অবশ্যই অনলাইনে কাটবেন। আমি টিকিটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। আর টিকিটটা চেষ্টা করবেন একদিন বা দুদিন আগে কাটার, কারণ বেশিরভাগই সোল্ড আউট থাকে। ঢুকে গেলাম ফাইনালি। এবার এখান থেকে উপরে যাব। তো এখানে বলছে স্টার্ট ইউর ভিজিট, উপর থেকে। এই যে মোনাস্ট্রিটা তৈরি হয়েছিল 1500 সালের দিকে, তৈরি করেছিলেন এখানকার রাজা, পর্তুগিজ রাজা ম্যানুয়েল I।
লিসবনের তাগুস নদীর তীরে দাঁড়িয়ে আছে এই জেরোনিমাস মনেস্ট্রি। এই মঠটা একটি বিশেষ কারণে বিখ্যাত। সেটা হলো ভাস্কো ডা গামার ঐতিহাসিক ভারত যাত্রার সফলতা উদযাপন করার জন্যই এই মঠটি বানানো হয়েছিল। এই মঠটা তৈরি করা হয়েছিল সেন্ট জেরোমের নামে, যাকে তখনকার সময় নাগরিক আর সমুদ্র অভিযাত্রীদের রক্ষাকর্তা বলে ধরা হতো। মঠের ভেতরে ঢুকলেই চোখে পড়ে বিশাল খোদাই করা থাম, কারুকার্য করা জালনা আর এমন সুন্দর ডিজাইন যা দেখলে মনে হয় একেবারে রাজকীয় ব্যাপার। ওই পাশ থেকে উঠেছিলাম এরকম পুরো গোল করে ঘুরে এসে, এইবার ওখানটা বন্ধ আর এখানে সাইন দেওয়া আছে নিচে যাওয়ার। তো এবার নিচের দিকে গিয়ে দেখি কি আছে। চলে এসেছি নিচে। নিচটা একই রকম, তবে আমার মনে হয় ওপরগুলো বেশি কাজ করা আর দেওয়ালগুলো অন্যরকম কাজ করা। আমি দেখাচ্ছি ভালো করে ডিটেলসে। 1983 সাল থেকে জেরোনিমাস মনেস্ট্রি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ হয়। এখন এটা শুধু পর্তুগালেরই নয়, গোটা বিশ্বেরই এক ঐতিহাসিক গৌরব। এখানে লেখা আছে ডু নট সিট অন দ্য বেঞ্চেস, এগুলোতে বসা বারণ। এই জেরোনিমাস মনেস্ট্রি বানানোর পিছনের গল্পটা কিন্তু দারুণ মজার। 1500 শতকে যখন পর্তুগাল ছিল সমুদ্র অভিযানের দুনিয়ার বিগ বস, ভারত থেকে লবঙ্গ, দারচিনি এবং গোলমরিচের মতো দামি মশলা আনত জাহাজগুলো। এই মশলার চাহিদা তখন ইউরোপ জুড়ে আকাশ ছোঁয়া, আর রাজা ম্যানুয়াল সেই সুযোগটাই কাজে লাগান। তিনি একটা মশলা কর চালু করেছিলেন, অর্থাৎ যে জাহাজগুলো মশলা নিয়ে পর্তুগালে ফিরত তাদের লাভের একটা বড় অংশ রাজকোষে জমা দিতে হতো। এই কর থেকে আসা টাকায় জেরোনিমাস মঠের মতো এক বিশাল ও জাঁকজমকপূর্ণ স্থাপনা বানানোর জন্য কাজে লাগানো হয়। এখন এখান থেকে বেরিয়ে যাব। একটা বাজে খবর হলো যে ভাস্কো ডা গামার যে টোম্বটা, মানে ওনার রিমেন্সগুলো যেখানটা রাখা ছিল যে টোম্বে, সেইটা আছে চার্চে। তো এইটার সাথেই অ্যাটাচ করা একটা চার্চ আছে ঠিক এর পাশেই। সেই চার্চের ভেতরে ওনার ওই টোম্বটা রয়েছে, যেটা বন্ধ এখন বেরিয়ে যাচ্ছি। এইটা হলো সেই চার্চটা যার ভেতরে ওনার টোম্বটা রয়েছে। যখন টিকিট কেটেছিলাম এটা কোথাও মেনশন ছিল না। এই হলো সেই চার্চটা, যেটা দুঃখজনকভাবে এখন বন্ধ। এখানে একটা অনেক বড় রাস্তা, যেখান থেকে গাড়ি চলাচল বন্ধ, বাট হেঁটে যাওয়া আসা করার মতো। আর এইখানে এই মহাশয় রাস্তার মাঝখানে বসে রোদ খাচ্ছে। পাশ থেকে হেঁটে গেলেও উড়বে না। এখানের পায়রাগুলোর কিন্তু এরকম হেভি ব্যাপার স্যাপার। এমন সময় হয় যে পায়রা রাস্তা ক্রস করছে, গাড়ি দাঁড় করাতে হয়, মানে যে কোনো গাড়ি হোক বাস হোক। কেন কি ওরা রাস্তা ক্রস করছে, ওরা জানেই না ওরা উঠতে পারে। এই ইনফরমেশনটা ওদের কাছে নেই। ঠিক আমিও হাঁটবো, আমার সাথে পারলে হাঁটবে। এই দেখো সুন্দর হাঁটছে। এবার আমি ওইখান থেকে যাচ্ছি ওই দিকটাতে। এইখানে একটা মনুমেন্ট রয়েছে, তো আমি এখন ওই পার কি করে হব বুঝতে পারছি না। দেখি ওই পার হয়ে আমি দেখাচ্ছি। তো ওইখানে এই সিঁড়ি মতো রয়েছে নিচের দিকে, যেটা ওই তলা থেকে ওখানে নিয়ে যাবে, মানে ওই পাশে দিয়ে গিয়ে ওঠাবে। ছিল চিহুয়াহুয়া ছিল ছোট্ট একটা। এত ভদ্র চিহুয়াহুয়া আমি কোনোদিন দেখিনি। বেসিক্যালি ওরা খুব ওই একটু খিটখিটে টাইপের হয়, খ্যাক 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 করে যায়, মানে নতুন কেউ ওদের গায়ে হাত দিলে। ইনি নিজেই আসলেন আলাপ করতে। তো যাই হোক, আমি এইবার হয়ে গেছি। এবার আমি উপরটা একদম ওই মনুমেন্টটার সামনে গিয়ে দেখাচ্ছি। এসে গেছি, এই হলো সেই মনুমেন্ট। তো এই হলো সেই জায়গা, এক্স্যাক্টলি এই হলো সেই জায়গাটা যেখান থেকে ইন্ডিয়ান খোঁজার পথ শুরু হয়, মানে সেই যাত্রাটা শুরু হয়। তো এখন
একটা বাস বা ট্রাম কিছু একটা নেব, সেই জন্য আমি একটু এগোচ্ছি। এটা হলো বাস স্টপ এখানকার। এখানে একটা টিকিটের দোকান আছে যেখান থেকে সিটি বাস, ট্রাম, মেট্রো সবকিছুর টিকিট পাওয়া যায়। এগুলো হলো দাম। আর দোকানটা ঠিক এরকম দেখতে, একদম এই হলো বাস স্টপ, আর বাস স্টপ থেকে এরকম রাস্তা পার হয়েই এরকম একটা দোকান। যে কোনো বাস বা ট্রেন স্টপের সামনেই ছোট ছোট টবাকো শপ থাকে। সেই টবাকো শপের মধ্যে গেলে ডে পাস পাওয়া যায়। এরকম ধরনের সব রকম ডে পাস বিভিন্ন দামের, যেরকম চাই আর কি সেরকম এখান থেকে নিয়ে নেওয়া যাবে। এই মুহূর্তে যে বাস বা ট্রাম স্টপটা দেখা যাচ্ছে তার নাম হলো বেলেম, যেটা মনাস্ট্রির ঠিক পাশেই রয়েছে। প্রচন্ড ভিড়, এই জায়গাটা স্পেশালি খুব টুরিস্টি। তো এখন বাসে উঠেছি। এবার বাস থেকে নেমে আমি ডিটেলসে বলবো যে আমি কোথায় ছিলাম, কোথা থেকে বাসে উঠলাম, আর কোথায় নেবে, কিভাবে কোথায় যাব, পুরোটা আমি এক্সপ্লেন করবো। এখন ভিউটাকে এনজয় করবো। আমি চলে এসেছি আমার যেখানে ডেস্টিনেশনে আসার ছিল। আমি তো একটা ডে পাস নিয়েছিলাম, কিন্তু যদি আপনারা ডে পাস না নিতে চান, কেউ যদি এখানে এসে মনে করে আমি এক বা দুবারই হয়তো বাস বা ট্রাম ইউজ করব, তাহলে ডে পাস নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ক্রেডিট কার্ড দিয়ে ডাইরেক্ট টিকিট কাটা যাবে, মানে ডাইরেক্ট ক্রেডিট কার্ড পাঞ্চ করলে টিকিট হয়ে যাবে। আর সেটার দাম নেয় 1.8 ইউরোস। তো আমি জানি না আমি আজকে কতবার ট্রামের বাসে উঠবো। আমার মনে হয় হয়তো 2-3 বারের বেশি ওঠাও হবে না। তো আমার জন্য একটু লসই হয়ে গেল। যে স্টপটায় আমি নামলাম সেই স্টপটার নাম হলো কাইস দো সোদ্রে। এখানে আমি কেন আসলাম, কারণ এখান থেকে এবার আমি একটা ফেরি নেব। আমি এখন আমার পিছনে একটা ফেরি স্টপ আছে, যাব হলো এখানে একটা জায়গা আছে যেখানে জিসাস ক্রাইস্টের একটা বিশাল বড় মূর্তি হাতটা এরম করে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে। আর যেখানে ওই জিসাস ওরম করে দাঁড়িয়ে আছেন ওই জায়গাটার নাম হলো ক্রিস্টো রেই, যেটা এখানে ছাড়াও কিন্তু ব্রাজিলের রিওতে রয়েছে। এটা ভীষণ ফেমাস। এখানে এটা একটা খুব বড় টুরিস্টিক অ্যাট্রাকশন। এখানে যাওয়ার জন্য ফেরি করে যাওয়া যাবে অথবা গাড়ি করে, কোনো ট্রাম যায় না কারণ ওটা জল পেরোতে হয়। গাড়ি যাবে কারণ ব্রিজ আছে ওপরে। তো ওইখানটা ছিল বাস স্টপটা, ওখান থেকে সোজা হেঁটে এখানে আমি এখন এদিকে ট্রেন রয়েছে আর আমি যাব টার্মিনাল, শিপ টার্মিনালে। এই হলো স্টেশনটা। ফেরির টিকিটটা আমি দেখছি কোথা থেকে কাটবো। চলে এসেছি জাহাজের টার্মিনাল। স্টেশন থেকে ঢুকেই এদিকটা এসে একটা হলো টিকিট কাউন্টার, যেখান থেকে এই টার্মিনালের টিকিট কাটতে হবে। তো আমি যাব কাসিলাস, যেটা ছাড়বে হলো 1:35-এ আছে। 4 নম্বর গেটে বোর্ডিং হবে। টার্মিনালগুলো সামনেই দেওয়া রয়েছে, 1, 2, 3, 4 এরম করে 4টা সোজা। তো আর এইদিকে রয়েছে 2 নম্বর টার্মিনাল। এটা বন্ধ, এটা 3 নম্বর হওয়া উচিত ছিল, জানি না। আমি 4-এর দিকে যাচ্ছি। তো আশা করি এইটাই। এখানে অলরেডি লোকজনের ভিড় হয়ে গেছে। উঠে গেছি ফেরিতে। ফেরিটা আমি যখন নামবো তখন ভালো করে দেখাবো, মানে বাইরেটা, কারণ দেরি হয়ে গেছিল। তো দৌড়ে দৌড়ে উঠেছি। ফেরিটা হলো এখান থেকে 8 মিনিট লাগবে যেতে, যেখান থেকে উঠলাম একদম স্টপ অবধি। আর ভীষণ বড়। এটা আমি গ্রাউন্ড ফ্লোরে বসে আছি, আর উপরে একটা ফ্লোর আছে, আমি একবার দেখাবো পুরোটাই। জানলার কাছে কোনো সিট পাইনি, এখনো ম্যানেজ করতে পারিনি, কারণ যেহেতু আমি বললাম আমার দেরি হয়েছিল একটু আসতে টিকিট কাটার জন্য। তো অলরেডি সব ফুল ছিল, আর জানলার কাছে তো কেউ ছাড়বে না, স্বাভাবিক। তো আমি টুক করে একবার ফেরিটা ট্যুর দিয়ে দিচ্ছি। এইখান থেকে হলো একটা ডোর আছে ওখানে যাওয়ার। এটা হলো মাঝখানের একটা রো। তো মাঝখানে 2টো রো আছে, এই একটা রো আছে, ওইদিকে একটা রো আছে, আর ওইদিকে আছে জানলা, আর এইখানে একটা জানলা, ওই পিছনে আরো আছে। আর এইগুলো আমাদের বেরোনো এলাও না এখানে। এইখানে আরো জানলা দিয়ে জায়গা পিছনে আছে। আর উপরটা দেখাচ্ছি, উপর থেকে অ্যাকচুয়ালি ভিউটা ভালো, সেই জন্য উপরে ভিড় বেশি নিচের থেকে। এই হলো উপরটা।
তো জানলার কাছে একটাও ফাঁকা নেই। এবার নিচে যাব, আমার জায়গায় ফেরত যাব, তারপর যখন নামবো আমি বাকিটা দেখাবো। আমি ছিলাম ওই জায়গাটা, আমি খেয়াল করিনি এইখানটা একটা জানলার ধার ফাঁকা ছিল, যদি এখানটা বসবো না, প্রচন্ড রোদ। তো ঠিক তার পাশের চেয়ারে এসেছি। তো এইগুলো ভিউ, এখান থেকে খুব নোংরা জানলাটা, দেখাচ্ছি। এটা হলো ভিউটা জানলা থেকে। চলে এসছি, এখন বেরোচ্ছি। মানে আমি একবার শিপটা দেখিয়ে দেবো। এই হলো শিপটা। আপনারা যদি খ্রিস্টচোরেই যেতে চান তাহলে এটা যাওয়ার আরেকটা উপায় হলো ফেরি থেকে নেমে তার সামনেই একটা বাস স্টপ আছে, সেখানে বাস 101 নিয়ে নিলেই 15 থেকে 20 মিনিটের রাইডেই পৌঁছে যেতে পারেন খ্রিস্ট। এই রাস্তাটা ঠিক এরকমই সুন্দর, এক পাশে রয়েছে একদম গ্রাফিটি ভরে ভরে প্রত্যেকটা দেওয়ালের প্রত্যেকটা কোনায় কোনায়, আর ঠিক এই পাশে হলো আটলান্টিক মহাসাগরের একটা পার্ট। এই জন্যই আমি হাঁটাটা নিলাম, যে এত সুন্দর একটা ওয়াক হয় এখানে, সুন্দর আর কি, নিজের মতে হাঁটা যায়। এখানে গ্রাফিটির কাজও চলছে, দেখাচ্ছি। এইটা নতুন, যেটা এখন বানাচ্ছে। রাস্তায় হাঁটতে হাঁটতে খুব দেখে হাঁটতে হবে, কারণ এই যে এরকম জিনিসপত্র পাওয়া যাবে ঠিক হাঁটার মাঝে। এরকম ক্যামেরা ফটো বা ভিডিও তুলতে তুলতে হাঁটলে খুব সম্ভাবনা নিজেকে ওইখানে খুঁজে পাওয়া যাবে। তো আমি প্রায় কাছাকাছি, আর দূরে স্ট্যাচুটা দেখা যাচ্ছে, দেখাচ্ছে আমি জুম করে। এই যে স্ট্যাচুটা, আর এখানে একটা লিফটের ব্যবস্থা আছে, এটা সোজা মতো। এই লিফটটা করে অতটা যাব আগে, তারপর এই লিফটে করে একদম ওই উপরটা যাব। আর আজকের টেম্পারেচার হলো 20 ডিগ্রি, 20-র ওপরে আজকে যাবে না, একটু নামবে হয়তো। ঠান্ডা নয় একদমই। আমি এই জ্যাকেটটা হাতে করে নিয়ে এসেছি, হাতে করে নিয়ে ঘুরতে ঘুরতে এত অস্বস্তি লাগছে, আমি ভাবলাম পরেই নি, পরে নিলাম। এই গ্রাফিটিগুলো যত দেখছি এক একটা দেওয়ালে এক এক রকম, আর প্রত্যেকটা প্রচণ্ড সুন্দর। তো আমি ওখান থেকে হেঁটে আসতে আসতে একটা খোলা দরজা দেখলাম। কি ব্যাপার? আমার সাথে যাবে? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুই হাত দি, তোমাকে তুই হাত দি। আমি সবাইকে ফ্রি ম্যাসাজ দিই যাদের সাথে আমার রাস্তায় দেখায়। তুমি কেন বাদ যাবে? এসো এসো এসো। কি সুন্দর চলে আসলো, কি সুন্দর করে চুল কাটছে বাবা। খুঁজলি? গরমকালে খুঁজলি না শীতকালে খুঁজলি? কোন কালে খুঁজলি? পুটু পুটু পুটু। যাবে যিশু খ্রিস্ট দেখতে যাবে? এই তো চুলকানো হচ্ছে না তো, আমি একটু চুলকে দিই। যাবি? তো এরা এইখান থেকে বেরোলো, আমি জানি না এখানে কি আছে, রোকের বাড়ি হতে পারে, ঢুকে একবার দেখি। অদ্ভুত একটা জায়গা, ভাঙাচোরা জিনিসপত্র রাখা, ভাঙা দরজা, পাথর, গ্রাফিটি গ্রাফিটি। এইখানে এটা কি উপরে? কিছুই না, এটা একটা নোংরা জায়গা। আর বেশি যাওয়া যাবে না, আমি বেরিয়ে যাই। আমাকে দেখে কয়েকজন লোকজন ঢুকে গেছে তোমাদের বাড়িতে, সে ব্যাপারে তোমার কোনো বক্তব্য? তোমার কি কোনো বক্তব্যই নেই জনমানুষ সম্পর্কে, পলিটিক্স সম্পর্কে? কিছু বলো। তথাস্তু।
এবার আমি যাই এখান থেকে, ওদের বাড়িতে ঢুকে দখল করার কোনো প্রয়োজন নেই আমার। আচ্ছা, আমি আমার স্পেনের একটা ভিডিওতে বলেছিলাম, যে ভিডিওটাতে আমি মানে সব থেকে বাজে একটা পায়ায়া খেয়েছিলাম, সেটা আমি বলেছিলাম মঙ্ক ফিশের কথা আমি উল্লেখ করেছিলাম হয়তো, আর বলেছিলাম যে আমি মঙ্ক ফিশ আপনাদের সবাইকে ট্রাই করার জন্য বলেছিলাম কখনো সুযোগ হলে, আর বলেছিলাম যে আমি লিসবনে একটা রেস্টুরেন্টে প্রথমবার মঙ্ক ফিশ দিয়ে একটা দারুণ খাবার খেয়েছিলাম। তো আমি এখন সেই, এই যে এবার যদি আমি ক্যামেরায় হাঁটতে হাঁটতে যেতাম আমি সেই ভিতরে পাওয়া যেত। যাই হোক, সেই রেস্টুরেন্টটা আমার ঠিক সামনেই, মানে আর ঠিক সোজা 3 মিনিট হাঁটলেই সেটা পড়বে। তো আমি ওই উপরটা যাওয়ার আগে সেখানে একবার ভাবছি লাঞ্চ করেই নেব। বেশ ভিড়ও আছে এখন, হয়তো নামার সময় অন্য দিক থেকে নামবো, বা আমি নামাটা ভুলে গেছি কোন দিক থেকে যেন হয়, এটা তো দেখাই যাবে পরে যখন যাব। তো ভাবছি আমি একটা লাঞ্চ করে নিয়ে তারপর উঠি, তো দেখানোও হয়ে যাবে। এই হলো সেই রেস্টুরেন্টটা, প্রচণ্ড ভিড়। ওই দিকটা আমি বসেছিলাম যখন প্রথমবার এসেছিলাম। একটা দুটো সব রিজার্ভ, দেখা যাক পাই কিনা। চারিদিকে মারাত্মক ভিড়, আমি এখন লাইনে দাঁড়িয়ে আছি, পুরো এত অবধি পুরো লাইন। তো অলরেডি 20 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি, আরও বলছে আধা ঘন্টা দাঁড়াতে হবে। শেষে ওয়েটিংয়ের সময় আরও বেড়ে যাওয়ার কারণে আমি এখান থেকে লাঞ্চ না করেই চলে গিয়েছিলাম। এবার যাবো ওই ওপরে। তো এখানে লিফট আছে একটা, এই যে এটা দাগটা দেখা যাচ্ছে সাদা মতো, এটা একটা লিফট, আর এটা হলো সিঁড়ি। তো আমি লিফট নেব, সিঁড়ি নেব না। অসাধারণ একটা নিউজ, যেটা হচ্ছে লিফট এখন আউট অফ অর্ডার। তো আমি যে রেস্টুরেন্টে ছিলাম ঠিক তার পাশ থেকে এই সিঁড়িটাই পিছনেই আমি লাইনে দাঁড়িয়েছিলাম। তো এখন অনেকটা উপরে উঠবো, পুরোটাই সিঁড়ি দিয়ে, কারণ লিফটটা আউট অফ অর্ডার দেখালামই আমি। তো দেখি, আর সিঁড়িটাও খুব সুন্দর, আমি দেখাচ্ছি, মানে দুদিকে এরকম গ্রাফিটি আর নর্মাল সিঁড়ি। সিঁড়ি থেকে কিছুটা উঠে এরকম একটা ভিউ, ছিলাম ওই দিকে, ওই যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে কিনা জানি না আমার আঙুল, এই যে রেস্টুরেন্টটা এখানে। সিঁড়ি থেকে ওঠা ওই পাশটা শেষ হলো, তারপর সোজা এসে কিছুটা হাঁটা আছে, হেঁটে তারপরে ওই জায়গাটা আসবে। সিঁড়ি থেকে ওঠার পরে হেঁটেই চলেছি এরকম রাস্তার মাঝে, মানে সাইডে ঠিক এরকম বাড়ি। এসে গেছি, এই যে দেখা যাচ্ছে, সেখান থেকে ঢুকবো। এই যে এইখানে ভরে রয়েছে সব পার্কিং, বা তাড়াতাড়ি আমি টিকিট কাউন্টারের দিকে দৌড়াবো। এই হলো টিকিটের লাইন, যেটা এখন ফাঁকা। মেশিন থেকে টিকিট কাটতে হবে, কার্ড অনলি। এসে গেছি। তো লাকিলি লিফট ছিল, আর এক একটা লিফটে 12 জন করে উঠছিল, বাকিরা উঠছে এদিকে। আমি ভিডিওটা যাতে ফাঁকায় বানাতে পারি আগে বেরিয়ে গেছি, মানে একদম লাস্টে ঢুকে দাঁড়িয়েছিলাম লিফটের। তো লিফট থেকে নেমেও এখানে কিছু সিঁড়ি রয়েছে এরকম ধরনের, যেটা দিয়ে উঠছি। পিছন দিকটা, সামনেটা যাচ্ছি। এইখান থেকে অসাধারণ লিসবনের একটা ভিউ।
সূর্য এক্ষুনি ডুববে, দারুণ ওইদিকে সূর্য দেখা যাচ্ছে। আর এখান থেকে আরো একটু ক্লোজ ভিউ রাস্তাঘাটের। দারুণ একটা সানসেট দেখলাম। সানসেট দেখার সময় হয়তো আপনারা দেখবেন ভিডিওটা একটু কাঁপছে, সেটা হচ্ছে এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে জোরে, সেই জন্য মানে নিজের অজান্তেই হাতটা কিভাবে কেঁপে গেছে আমি বুঝতে পারিনি। আর এই হলো এখন চারিদিকের দৃশ্য। এবার এখান থেকে নেমে যাব। এবার এটা বন্ধও হয়ে যাবে এক্ষুনি, আর 15 মিনিট এটা বন্ধ হয়ে যাবে। আবার চলে এসেছি একটা জায়গায়, লিসবনেই আছি। আমি এখন যে জায়গাটায় আছি সেটাকে বলা হয় লিসবন ওরিয়েন্তে। লিসবন ওরিয়েন্তে হলো এমন একটা জায়গা যেখানে বাস, ট্রেন, ট্রাম সবকিছুর স্টপ রয়েছে। বিশেষ করে ফ্লিক্স বাস, আমি জানি না আপনারা ফ্লিক্স বাসের নাম শুনেছেন কিনা। ইউরোপে খুব চলে ফ্লিক্স বাস। ফ্লিক্স বাস হলো একটা সস্তা বাস, যেটা একটা সিটি থেকে খুব সস্তায় আরেকটা সিটিতে নিয়ে যায়। 10 ইউরো, 5 ইউরো, 20 ইউরোতে বড় বড় রাইড হয়ে যায় ফ্লিক্স বাসে। তো আমি এখন সেই জায়গাটা আছি, আমি একবার দেখাচ্ছি চারিদিকটা। এটা হলো বাস স্টপটা, এই যে ফ্লিক্স বাস দাঁড়িয়ে, বিশাল বড় একটা বাস স্টপ এই জায়গাটা। এর নিচে মেট্রো স্টপ আছে, ট্রেন স্টেশন আছে, আর সবকিছু আছে, উপরটাও তাই। তো এইখানে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস, বলা যেতে পারে একটা খাওয়ার দিক থেকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস খেতে এসেছি। এটা একটা ঠিক পেট্রোল পাম্প থেকে এইখানটা দিয়ে পার হই, আমি যাব ওই দিকটা। তো আমি গিয়ে দেখাচ্ছি। আর ফ্লিক্স বাস সম্পর্কে একটু বলি, কেউ যদি ইউরোপে ঘুরতে এসছেন আর হাতে সময় আছে, একটার জায়গায় 2-3টে জায়গা, মানে 2-3টে শহর বেশি ঘুরতে চান, তাদের জন্য কিন্তু, বিশেষ করে ব্যাকপ্যাকারদের জন্য ফ্লিক্স বাস কিন্তু খুবই আদর্শ। ফ্লিক্স বাস কীভাবে বুক করবেন, একটা অ্যাপ থাকবে যার নাম ফ্লিক্স বাস, সেটাকে ডাউনলোড করবেন। অ্যাপেল হোক বা গুগল স্টোর হোক, যেখান থেকে হোক, সেটাকে ডাউনলোড করার পর ওইখানে ইউরোপের প্রত্যেকটা শহরের লিস্ট থাকবে। কোন শহরে যেতে চান সেটা ক্লিক করবেন, করার পরে কত টাকা লাগবে এবং কতক্ষণ লাগবে সেটা ওখানে পুরোটাই পেয়ে যাবেন। ফ্লিক্স বাস সব থেকে চিপেস্ট ট্রান্সপোর্টের মধ্যে ধরা হয় ইউরোপের। আমি এখন স্টেশনের ওই দিকটা যাচ্ছি, ওখান থেকে পার হয়ে গেলাম কথা বলতে বলতেই। তো এই হলো স্টেশনটা, আমি চলে এসেছি। বেশ বড় একটা স্টেশন। আর এখানে আমি যেটা স্পেশাল জিনিস করতে এসেছি সেটা হচ্ছে এইখানে একটা ছোট্ট দোকান আছে রাধাকৃষ্ণ নামে, সেটা এখানে ইন্ডিয়ান চাট পাওয়া যায়। মানে পাকোড়া চাট, ছোলে পুরি, ভেজ রাইস, আলু পরাঠা, পাভ ভাজি, মানে মশালা টি, সব কিছু। তো আমি এখানেই আজকে একটুখানি ইন্ডিয়ান স্ন্যাক ট্রাই করবো। মানে আমি বলছি আর আমার জিভে জল আসছে টাইপের। এবার দেখি এখন অবধি কী কী অ্যাভেলেবেল আছে। আমি খাবো হলো মশালা চাট, তো দেখি কীরকম পাওয়া যায়। তো এই হলো দোকানটা, আমি মশালা চাট অর্ডার করে নিয়েছি। যে দোকানে আছেন উনি হিন্দি বলেন, তাছাড়াও এখানে इसको क्या बोलते हैं ये वाला? ব্রেড পকোড়া। আচ্ছা, নেই, জাস্ট আস্কিং। এখানে ব্রেড পকোড়া আছে, আরও কী সব আছে, আর এইগুলোও আছে। আর এখানে একটা দারুণ জিনিস লেখা আছে, প্লিজ ডোন্ট আস্ক এনি কাইন্ড অফ পার্সোনাল কোয়েশ্চেন, এনজয় দ্য ফুড। তো বেসিক্যালি লেখা আছে মাইন্ড ইউর ওন বিজনেস আর এনজয় ইউর ফুড, সেটাকে একটু ভদ্রভাবে লিখেছে। আর এটা হলো চারিদিকটা। জি জি
जी जी ठीक है, बट ये बंगाली में है, अब देख लेना कि मैनेज कर लेना। जी जी जी। आप कहाँ से हो? गुजरात से। हाँ अच्छा, मुझे लगा दिल्ली या मुंबई से शायद, पता नहीं। मैं कभी गुजरात गया नहीं, दिल्ली और मुंबई गई हूँ इसीलिए शायद। मूछ तो हर किसी में होता है। अच्छा, ये मुझे नहीं पता था। अच्छा अच्छा, ओके। ओके ओके। अच्छा है ज्यादा। আচ্ছা, এখানে একটা মেনুও আছে যেটা আমি দেখিনি। आ गया, থ্যাংক ইউ। এই হলো আমার মশালা চাট। আমি আগে মেনুটা দেখিয়ে দিই দামগুলোর আইডিয়া করার জন্য। তো এই চলে এসছে, খেয়ে দেখবো কিরকম। मिला? अच्छे से सब्सक्राइब करना। फर्स्ट ही आया दिखा? हाँ यही है। थैंक यू। वीडियो पसंद आए ना आए लाइक जरूर करना, ठीक है? चलो। ठीक है, मैं अभी खा के देखती हूँ। तो उस वाले वीडियो में सबटाइटल मिल जाएगी। बाकी मैं अभी तक तो नहीं दे पाई, थोड़ा बिजी थी, तो मैनेज कर लेना। एक ही देश से है हम तो। बीच में ना इंस्टाग्राम पे एक बहुत वीडियो वायरल हुई थी, एक बंगाली लड़की, समझ कुछ नहीं आ रहा था, इतना प्यारा बोल रही थी, मजा ही आ रहा। मेरे पास अभी ठीक है चलो। তো এই হলো, দেখা যাচ্ছে মশালা চাট। তো এর মধ্যে আচ্ছা খেয়ে দেখি। অসাধারণ খেতে, আমি এক্ষুনি কেঁদে ফেলতে পারি এটা খেতে খেতে, এত ভালো। একদম একদম আমাদের ওখানকার মতো। সব থেকে ভালো লাগছে কি, যখন বাইরে কোনো এরকম দোকান থাকে, বাইরে সব জায়গাতেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকে, কিন্তু যখনই ফুচকা মানে কেনা হয় বা চাট কেনা হয়, সেটা কোনোদিনও হুবহু কিন্তু আমাদের ওখানকার একদম লোকাল ফুডের সাথে মেলে না। এইটা অসাধারণ, মানে একদম হুবহু ওখানকার মতো। কিছুটা খেতে পাপড়ি চাট আর দই টাইপের মিক্স করা, আমি যেটা দেখালাম, বাট অসাধারণ খেতে। ऐसे इसमें आपने क्या क्या डाला? इंटरव्यू दो अभी। अच्छा, ओके। अपना रेड चिली सॉस, अच्छा, और सेव होती है, आपको शायद पता है। हाँ ये वाला। हाँ, हम लोग झूड़ी बाजा बोलते हैं। झूड़ी बाजा? जी, ये सेम चीज। हाँ, झूड़ी बाजा डाला और योगर्ट। अच्छा, हाँ बहुत अच्छा बना है, बहुत अच्छा। যথারীতি শেষ। আমি একটা থেপলা অর্ডার করেছি, আমি কোনোদিন থেপলা খাইনি। এটা হলো গুজরাটি একটা খাবার, থেপলা উইথ কারি কম্বো, মানে কারি কম্বো কিনা জানি না, বাট থেপলাটা গুজরাটি খাবার। তো আমাকে বললো খেয়ে দেখো, ভালো লাগবে। তো ভালো কথা, জীবনে প্রথমবার থেপলা দেখছি। তো এইটা থেপলা, এরকম পরোটার মতো দেখতে, মানে পরোটাই, হয়তো পরোটাকেই থেপলা বলে, আর তার সাথে কারি। তো আমি ভেবেছিলাম কিছু একটা ওই কিউব মানে হলুদ রঙের কিছু ওরম গোল গোল টাইপের হবে, জানি না কি ভেবেছিলাম। তো দেখা যাক, খেয়ে দেখি। দোকানটা হঠাৎ করে বেশ ভিড় হয়ে গেছে, ওই জন্য আর ওখানে ভিডিওটা করা যাচ্ছে না। তো বেসিক্যালি পরোটা, একটু তেলে পরোটা, আর পরোটাটা হলো খুব পাতলা হয়, আটার পরোটা, মেথির পরোটা, বেসিক্যালি মেথির পরোটা। তার সাথে যে কারিটা দিয়েছে ওটা হলো, ওটার মধ্যে গাজর আছে, পেঁপে আছে, আরও কি একটা আছে আমি বুঝতে পারলাম না, সেটা দিয়ে বেশ ওই কষা কষা করে একটা ভালো রকম বেশ মশলা দিয়ে একটা তরকারি, খুব বেশ ভালো খেতে। আর অর্ডার করেছি মশালা টি। আবার চলে আসলাম, কারণ লোকজন খাচ্ছে যাচ্ছে, একটু যারা কেনাকাটিও করছে।
এখানে বেশিরভাগই এই মানে চাট সেন্টার বলা যেতে পারে, রাধাকৃষ্ণের নাম, সব ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান পাওয়া যাচ্ছে। আর যারা আসছে আমার মানে সবাই পাঞ্জাবি, সব পাঞ্জাবি বলছে। যে বিক্রি করছে সে গুজরাটি, আমি জানি না ওর কথা শোনা গেছে কিনা, প্রথমের দিকে বলছিল গুজরাট থেকে। আর বাকি যারা খেতে আসছে সব পাঞ্জাবি, কারণ বেশিরভাগই পাঞ্জাবি খাওয়া দাওয়া। আর আমি যেটা খেলাম মশালা চাট, সেটা অ্যাকচুয়ালি ছিল সমোসা চাট। ওই জন্য আমি বললাম না একটু পাপড়ি চাটের মতো খেতে লাগছে, কিন্তু দারুণ বানিয়েছিল, মানে একদম প্রপার অথেন্টিক বানিয়েছিল। আর আমি মশালা টি নিয়েছি, প্রচণ্ড গরম। নেই, ঠিক আছে ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেটা ওটা একটা দরজা ছিল। এবার যে ব্যাপারটা এমনভাবেই সব একসাথে রয়েছে আমি বুঝতে পারিনি। তো যে ভেতরে আর কি কাজ করছে সে দরজাটা খুলেছে, আর আমি ঠিক সামনেই দাঁড়িয়েছিলাম। চাটা একদম পুরো এই অবধি ছিল, ধাক্কা লেগে গরম চা পুরো আমার হাতে পড়ে গেছে। কারোরই দোষ নয়, আমিও নির্দোষ, সেও নির্দোষ। কিন্তু ঠিক আছে, হাতে একটু ঠান্ডা জল দিয়েছি আর টিস্যু দিয়ে টুচে টুচে নিয়েছি, ঠিক আছে। অ্যাক্সিডেন্ট হতেই পারে, প্রচণ্ড গরম। এখানে না ফুচকা পাওয়া যাচ্ছে, মানে ওই দই ফুচকা টাইপের। আমি আগে দেখিনি, একজন পাশে নিয়ে খাচ্ছে, আমি দেখে হঠাৎ করে ওর দিকে তাকালাম, বললো বানিয়ে দেবো, বললাম হ্যাঁ। চা এখনো শেষ হয়নি, ভেতরে একদম ভরে ভরে দই দেওয়া, যা বুঝতে পারছি। আর ওই ঝুড়ি ভাজা আর কি কি জানি না, বেশ অনেকক্ষণ ধরেই মন দিয়ে বানালো, দেখি খেয়ে। কোনো রাখার জায়গা নেই ফোনটা, যাই হোক সব থেকে ভরাটা খাই। আমার এক্সাইটমেন্টটা আমার মুখে বোঝা যাচ্ছে না, আমি একটু কম এক্সপ্রেসিভ। দারুণ দারুণ বানিয়েছে, বেসিক্যালি দই ফুচকা অসম্ভব ভালো বানিয়েছে, না খেলে মিস করতাম। টোটাল দিয়েছে 1 2 3 4 5 6 7টা। খেয়ে নি, তারপর লাস্ট রিভিউ। তো খাওয়া শেষ, ফুচকা খাওয়া হয়ে গেছে, ফেলে दिएছি, चा खावा हो गए। अब भाई को टाटा बाय बाय करने का समय आ गया। कैसा लगा मुझको गोलगप्पा खिला के? बहुत अच्छा लगा। जी एकदम, शुक्रिया। जो भी लिस्बन आएगा यहाँ जरूर आना। और आप इवनिंग के टाइम पे बैठते हो खाली? ओके, तो 6 से 12। तो अगर तंग करना हो तो ये भाई है यहाँ पे आगे करना। थैंक यू सो मच, चाय के लिए थैंक यू। नो प्रॉब्लम, आपने देखा नहीं था। नहीं वो तो है, मैंने भी नोटिस नहीं किया कि वहाँ पे एक दरवाजा होगा। अब तो ध्यान रखूंगी। नहीं ठीक है, जल्दी तो 2 चाय फ्री में। चलो ठीक, थैंक यू सो मच, बाय बाय। তো খাওয়া শেষ, এবার চলে যাচ্ছি এয়ারবিএনবির দিকে। এরম সুখ মাঝে মধ্যেই পাওয়া যায় এই বিদেশে, এই ভারতীয় যে এই মানে আগেই বললাম যে অনেক জায়গায় এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থাকে, কিন্তু একদম মানে সেম যে স্ট্রিট স্টাইলে যে বানানো সেটা একদম অ্যাকিউরেট ছিল, দারুণ ছিল। মানে ভাগ্যিস আমি দেখলাম যে একটা পাঞ্জাবি কাপল ওই দই ফুচকাটা নিয়েছে, নাহলে ওটা আমার মিস হয়ে যেত। আজকের দিনটা বেশ ভালো কাটলো, টায়ারিং ছিল, মানে একটু আগের দিন রাতে একটু ঘুমের অসুবিধা হয়েছিল, সেই জন্য বেশ টায়ার্ড ছিলাম। কিন্তু এই খাওয়াটার পর একদম ফ্রেশ, মন ফ্রেশ, মাথা ফ্রেশ, বেশ ভালো লাগছে। এবার গিয়ে টানা একটু ঘুমানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।